দেন যে আজকে রাত কোথাও কোথাও সকালেও আমরা দেখি যে কোরবানির পশু কেনা বেচা হয়, বিশেষ করে গরু বাদে ছাগল ভেড়া এগুলোর কেনা বেচাটা চলে। ফলে হাট কেন্দ্রিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটির জন্য আপনাদের কি পরিকল্পনা, পাশাপাশি কোরবানি হয়ে যাওয়ার পরে দ্রুত নগরীকে পরিচ্ছন্ন করবার জন্য কি প্রস্তুতি আপনাদের? ধন্যবাদ খুবই জনপ্রিয় উপস্থাপিকা এবং দুই বিদগ্ধ সাংবাদিক এবং আমার সহযোদ্ধা উত্তর সিটি কর্পোরেশনের এবং ৭১ টিভির সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ। আমি শুরুতে যেহেতু রাত পোহালে খুবই ধর্মীয় ভাবে ত্যাগের একটি বিষয় আমি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আপনারা জানেন যে বিগত কয়েক বছর থেকে আমরা যে সমস্ত সুবিধাগুলা করেছিলাম যে বর্জ্য অপসারণের ক্ষেত্রে বিশেষভাবে, সেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বিচার বিশ্লেষণ করে এইবার তার কর্ম পরিকল্পনা সাজিয়েছে। প্রথমত যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে সেটি হচ্ছে যে আগে যেখানে একটা ব্যবস্থাপনার মাধ্যমে সবগুলো বিষয়, দ্যাট ইজ হাটের বর্জ্য ব্যবস্থা, ওয়ার্ড ভিত্তিক যে পশু জবাই করা হতো সেটির ব্যবস্থাপনা, এইবার আমরা সেটিকে দুটোকে সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনার মধ্যে হাটের জন্য যে যান যন্ত্রপাতি জনবল এবং তার দেখভাল করার দায়িত্ব একটা আলাদা ব্যবস্থাপনা, জনবল সহ সবকিছু পৃথক করে দেওয়া হয়েছে এবং ওয়ার্ড ভিত্তিক যে অলি গলি থেকে শুরু করে সবকিছুর জন্য আলাদা একটা ব্যবস্থাপনা রাখা হয়েছে। সেখানে পিসিএসপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের পরিচ্ছন্ন কমিটি শুরু করে কাউন্সিলর, সামাজিক সংগঠন থেকে শুরু করে আমাদের আঞ্চলিক ব্যয় কর্মকর্তা এবং আমাদের যান যন্ত্রপাতি। এই ক্ষেত্রে আমরা খুব দৃঢ়চিত্তে বলতে পারি, আপনারা নিশ্চয়ই বলবেন যে আমরা পূর্বের যে কোনো সময়ের চেয়ে আমরা বিগত কয়েক বছরের কিছুটা সাফল্যের নমুনা আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। সেই পূর্বের যে অভিজ্ঞতাগুলা সেগুলোকে বিচার বিশ্লেষণ করে এবং আমাদের যান যন্ত্রপাতি এবং জনবল। আমি বুঝতে পারছি না আপনার টেলিফোনটি কি কোনোভাবে স্পিকারে দেওয়া কিনা, নাকি আপনার ওখানে কোনো টেলিভিশন চালানো, শব্দ বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে। আবার আসবো আপনার কাছে মিজানুর রহমান, সহকর্মীরাও নিশ্চয়ই চেষ্টা করবেন যেন পরিষ্কার শুনতে পাই। এই ফাঁকে মীর খায়রুল আলমের কাছ থেকে শুনে আসি। মীর খায়রুল আলম, আবহাওয়ার পূর্বাভাস দেখছিলাম এবং সেই অনুযায়ী কাল দুপুর নাগাদ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা শহরে কোরবানির ঈদের দিন বৃষ্টি হওয়া মানে আমরা এমন ছবি তুলে আনি বা আমাদের ক্যামেরা এমন ছবি উঠে আসে যে মনে হয় রক্তের নদী বয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি এবং উত্তরের পরিচ্ছন্নতার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? পুরো নগরীটি একটি কসাইখানায় পরিণত হয় কোরবানির ঈদকে কেন্দ্র করে, যত্রতত্র কোরবানি দেওয়া হয়। এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার, যেটি এখন আর দেখা যাচ্ছে না, তার মানে ব্যর্থ হয়েছে। ফলে ব্যবস্থাপনার জন্য আপনাদের কি কি নির্দেশনা, কি প্রস্তুতি? মীর আলম। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি যারা দর্শক শ্রোতা রয়েছে, যারা সংযুক্ত রয়েছেন অনলাইনে, সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছিলেন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়, আপনারা জানেন যে বর্জ্য ব্যবস্থাপনাটি বিশেষ করে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যে বর্জ্য উৎপাদিত হয়, গত বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় 19,500 মেট্রিক টন ওয়েস্ট উৎপাদন হয়েছিল। এবছরও আমরা ধারণা করছি যে ওরকমই প্রায় 20,000 মেট্রিক টনের মতো বর্জ্য উৎপাদিত হবে। এগুলোকে ম্যানেজ করার জন্য আসলে যেটা আপনি প্রশ্ন করেছেন যে বৃষ্টি হলে রক্তের নদী বয়ে যায়, সেজন্য আমরা নির্দিষ্ট স্থানে কোরবানির বিষয়টাকে ফেসিলিটেট করেছি। আমাদের 54টি ওয়ার্ড রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবং প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে নির্দিষ্ট জায়গা করা হয়েছে যেখানে কোরবানির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে ত্রিপল দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। কোরবানি করার জন্য যে পদ্ধতি রয়েছে, যে উপকরণ রয়েছে, সেগুলোকে সরবরাহ করা হয়েছে।
যারা কোরবানি করবেন সেই ইমামদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যারা মাংস প্রক্রিয়াকরণ করবেন তাদেরকেও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক প্রয়োজনীয় পরিমাণ যে অন্যান্য দ্রব্যাদি ক্লিনিং ম্যাটেরিয়ালস সেগুলো আমরা প্রোভাইড করেছি। আমরা আশা করছি এটাকে মোবিলাইজ করছি আমরা। আমি একটা উদাহরণ, একটি কেন্দ্রে আমরা যদি ধরি খায়রুল আলম, তাহলে একসাথে কতগুলো পশু কোরবানি দেওয়ার সক্ষমতা আপনাদের আছে? আপনাকে বলতে পারি যে ধরেন যদি মিরপুর 3 নম্বর ওয়ার্ডে সকাল কয়টা থেকে শুরু হবে এবং যদি কেউ সেখানে পশু নিয়ে যান তাহলে কত ঘন্টা পর তার এই কার্যক্রমটি শেষ হবে বলে তিনি আশা করতে পারেন? আমি বলতে পারি যে 3 নম্বর ওয়ার্ডে আমাদের একটি প্যারিস মাঠ রয়েছে, সেখানে ঈদগাহ আছে। ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কোরবানির জন্য পশুগুলো আগেই লোকজন নিয়ে আসবে, সেটা প্রস্তুত থাকবে মাঠের পাশেই। এবং আমরা এট এ টাইম প্রায় অলমোস্ট 50টি গরু কোরবানির ব্যবস্থা ওখানে রেখেছি। এবং একটি বিষয় যে আমরা আশা করছি যে ওই স্পটেই 5 শতাধিক পশু কিন্তু কোরবানি হবে। এই জন্যে যে প্রত্যেকটি পশু আনায়নের জন্য আমরা 1000 টাকা করে প্রণোদনা ঘোষণা করেছেন মাননীয় মেয়র মহোদয়। সুতরাং আমরা এক্সপেক্ট করছি যে ওখানে ব্যাপক সাড়া পড়বে এবং সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা যে নেটওয়ার্ক তৈরি করেছি আমরা আশা করছি না যে যত্রতত্র এবার খুব তেমন একটা কোরবানি হবে, অধিকাংশই নির্দিষ্ট স্থানে কোরবানি হবে বলে আমরা আশা করছি। মীর খায়রুল আলম থাকবেন আপনি আমাদের সাথে। ফরিদ হোসেন, আপনার এলাকায় কোথায় সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানির ব্যবস্থা করা হয়েছে আপনি জানেন কিনা? সহকর্মীদের কাছে এই আলাপটি শুনেছেন কিনা এবং প্রচারণা যথেষ্ট বলে মনে করছেন কিনা, যাতে এই প্রণোদনার মতো একটি সিদ্ধান্ত নিয়েছে, তার মানে সিটি কর্পোরেশন উৎসাহিত করতে চায়, সেই অনুযায়ী প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার গণমাধ্যম বা ব্যক্তি পর্যায়ে কোনো মাধ্যমে ফরিদ হোসেন নজরে পড়েছে কিনা, খবর হয়েছে কিনা? ধন্যবাদ ফারজানা রূপা। আমি উত্তরার 7 নম্বর সেক্টরের বাসিন্দা। আমি এটা এই খায়রুল আলম সাহেবের কাছে এই প্রথম শুনলাম যে এরকম নির্দিষ্ট ওয়ার্ড ভিত্তিক কোরবানি দেওয়ার ব্যবস্থা আছে। হয়তো আমার নিজের অজ্ঞতার প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি আমার আশেপাশে আমি কিছুক্ষণ আগেও আমাদের একটা ক্লাব আছে, সেই ক্লাবে বসে কোরবানি সংক্রান্ত অনেক আলাপ আলোচনা হচ্ছিল। সেই ক্লাবও 5-6টা গরু কোরবানি দিচ্ছে। আমি সেখানেও কারোর কাছে শুনলাম না যে এটা এই ধরনের একটা ব্যবস্থা আছে। সেটা মানে আমি কথাটাই জানতে চেয়েছিলাম যে এখন কোনো মাইকিং বা প্রচারণা বা কোনো পোস্টার, এবং এই যে প্রণোদনার কথাটা বলা হলো সেটারও আমি কোনো খবর রাখি না, কারণ আমরা আশেপাশে প্রতিবেশী কেউ না, আমাদের নিজেদেরই যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে সেখানেও 6-7টা গরু কোরবানি দেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেও আমি এই ধরনের কোনো কথা কারোর মুখে শুনছি না। এবং সকলেই কিন্তু আমরা সহ আমাদের বাসার সামনে যে রাস্তাটা আছে সেখানেই কোরবানিটা দেওয়া হয়। পরবর্তীতে কোরবানি হওয়ার পরে ঘরের ভিতর ক্যাম্পাসে এনে তারপরে অন্যান্য কাজ করা হয়। যার ফলে আপনি যেটা বলছিলেন ফারজানা রূপা, যে যদি বৃষ্টি হয় তাহলে পরে একটা এই রক্তগুলো দেখা যাবে পানির সঙ্গে, বৃষ্টি পানির সঙ্গে যাচ্ছে। তবে একটা জিনিস আমি এখানে বলতে পারি যে গত কয়েক বছরে প্রতি বছরেই আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে লক্ষ্য করছি যে সিটি কর্পোরেশনের, আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারটাই আমি বলি, যে সেখানে কোরবানির পরে খুব দ্রুত যে ধরনের ব্লিচিং পাউডার ছড়ানো, তারপরে বর্জ্য পরিষ্কার করা, সেগুলো কিন্তু যথাসময়ে তারা যেটা বলেন সেই রকম ভাবেই হয়ে যায়। কারণ এটা আমি দেখেছি গত বছরের যেটা হয়েছে তার আগের বছরের চেয়ে ভালো হয়েছে। এবং আমি আশা করছি যে বেশ চ্যালেঞ্জ নিয়েই করে, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের নজরে পড়েছে, এর জন্য তারা প্রশংসার দাবি রাখে। এবার নিশ্চয়ই দক্ষিণ সিটি কর্পোরেশনও করবে। কিন্তু চূড়ান্তভাবে যদি আমরা বলি যে এই বর্জ্য ব্যবস্থাপনার চূড়ান্ত জায়গাটিতে একটি নির্ধারিত জায়গায় কোরবানি দেওয়া, মানে যত্রতত্র কোরবানি না দেওয়া, এটিকে যদি অর্জন করতে হয়, মীর খায়রুল আলম আপনি দেখলেন আমাদের এখানে 5 জনের একজন ফরিদ হোসেন
তিনি জানেন না, তিনি সংবাদকর্মী, তিনি আপনাদের সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসবাস করেন এবং আমি ধারণা করি সেখানে সকলেই সচেতন মানুষ। ফলে আসলে প্রচারণার জায়গাটি আপনাদের সাথে কথা না বললে পরে জানা যাচ্ছে না। আপনার কি মত মীর খায়রুল আলম? ধন্যবাদ আপনাকে। আসলে নির্দিষ্ট স্থানে কোরবানির বিষয়টা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে 3টি স্থান নির্ধারণ করেছি, বাট সব জায়গায় সারা কিন্তু একরকম পাওয়া যাবে না। আর প্রণোদনার যে কথাটা বললাম সেটা শুধুমাত্র প্যারিস মাঠের জন্য মাননীয় মেয়র মহোদয় এবার পরীক্ষামূলকভাবে চালু করেছেন। তো আমাদের ব্যবস্থা আছে যেটা 7 নাম্বার সেক্টরের নিকটবর্তী আপনাদের কোনো নির্ধারিত জায়গা আছে যেখানে? স্পেসিফিক বলতে পারবো না, স্পেসিফিক বলা যাবে না, তবে প্রত্যেক ওয়ার্ডেই 3টা করে অ্যাটলিস্ট জায়গা আছে। আমি বলতে পারি, এটা ধরেন আমি এই ইস্কার্টন কলোনিতে থাকি, এখানে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন এর ব্যবস্থাপনায় কলোনির মধ্যে গরু কোরবানির ব্যবস্থা করা হয়েছে। সো দ্যাট এইভাবে আছে, সব জায়গায় আছে। আমার মনে হয় যে আর কালচারাল একটা বিষয় আছে যে মানুষ তো অভ্যস্ত তার বাড়ির সামনে কোরবানি করে, অথবা যেটা বললেন সাংবাদিক মহোদয় ক্লাবের সামনে, এটা সমাজ বা সম্প্রদায় কমিউনিটি ভিত্তিক কোরবানি করা হয়। এই বিষয়টা আস্তে আস্তে যত ফেসিলিটেট করব, আমরা আশা করছি এবার যে 3টা করে করেছি ওয়ার্ডে, এইটার আরো বেশি করে বাড়াবো এবং এটাকে আরো প্রচারের মধ্যে আসলে আস্তে আস্তে। খায়রুল আলম, মানে যদি আমরা না জানি পরে তাহলে কেমন করে হবে, এবং একটি জায়গায় প্রণোদনা, একটি জায়গাকে নিশ্চয়ই আপনারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন যেন সেটিকে পাইলট ভেবে অন্যরা উৎসাহিত হন, সেটি পরিষ্কার। কিন্তু অন্যগুলোরও প্রচারণা যারা চান তারা যেন যেতে পারেন, জানতে পারেন, সেটি নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই আসবো আবার আপনার কাছে। সুভাষ সিংহ রায়, এই নগরীতে বরাবরের প্রসঙ্গ জলাবদ্ধতা, বরাবরের প্রসঙ্গ পরিচ্ছন্নতা। এখানে আমরা সিটি কর্পোরেশন বা যারা নির্বাহী বিভাগ আছে তাদেরকে অনেক বেশি দায়িত্ব দিই। নাগরিক হিসেবে আমরা আসলে কতটুকু সচেতন? আমরা যারা হাটে গেলাম তারা আসলে সেই হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করবার ব্যাপারে কতটা তৎপর? বা এই যে ঘরে ঘরে এখন যে আয়োজনটি চলছে, নিজের ঘর নিজের আঙিনা পরিষ্কার করার রাখবার দায়িত্বটা এই নগরের মানুষ আসলে কতটুকু পালন করছে? নাগরিক দায়িত্বের জায়গায় আমরা নিজেকে দেখতে না পেয়ে সিটি কর্পোরেশনকে অনেক বেশি দেখতে পাই, এর কারণই বা কি বলে মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন 2-3টি বাক্য, এর মধ্যে কিন্তু উত্তর নিহিত আছে এবং খুব পরিষ্কার করে বলতে পারি যে আমরা নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করি না, এবং পালন না করার যে আমাদের যে ব্যর্থতা সেটাও আমরা স্বীকার করতে চাই না, এবং অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়েও আমরা নিজেকে মুক্ত থাকতে চাই। এবং সিটি কর্পোরেশন করবে, তাদের দায়িত্ব রয়েছে, কারণ 40,000 মেট্রিক টন 2 সিটি কর্পোরেশন মিলে বর্জ্য অপসারণ এত অল্প সময়ের মধ্যে বেশ একটা চ্যালেঞ্জের কাজ। সেই কাজটি তারা কিন্তু গতবারও করেছে, তার আগের বারও করেছে, এবার আরো ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা নাগরিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা বেশ খানিকটা ব্যর্থ, এবং সেটাকে যে আমাদের নিজেদের কর্তব্য মনে করাটা, সেটাও কিন্তু আমরা কখনো করি না সবসময়, এবং নিজেরা অনেক জটিলতার জায়গা তৈরিও করি। অনেক উদাহরণ দেওয়া যাবে। আমি লালমাটিয়াতে থাকি, উত্তর সিটি কর্পোরেশনের এলাকা, এবং এই এলাকাতে উচ্চ মধ্যবিত্তদের বসবাস। সেখানে আমার নিজের আঙ্গিনা পরিষ্কার রাখা এবং সেটাকে আরেকজনকে উৎসাহিত করা, সেক্ষেত্রে আমি কখনো কোনো উদাহরণ দেখি নাই। এটাই আমাদের নাগরিক জীবনের একটা বড় ব্যর্থতা। আমরা দায়িত্ব উপরের উপরে চাপিয়ে দিই এবং সবসময় দোষ ধরবার চেষ্টা করি, নিজে সংশোধিত হই না। এটা আমি প্রায় ক্ষেত্রে লক্ষ্য করি, বিশেষ করে বর্জ্য অপসারণ এবং আপনি ড্রেনিং যে সিস্টেম, সেই সিস্টেমকে কিন্তু আমরাই নানান ক্ষেত্রে ব্যত্যয় ঘটাই। নানান রকম পলিথিনের বর্জ্য কিংবা আপনার বিভিন্ন রকম কোমল পানীয়র যে সমস্ত বোতল আমরা ইচ্ছে করেই যেন ড্রেনের মধ্যে ফেলে রাখি, এরকম একটা পরিস্থিতির আমরা কিন্তু দেখে আসছি। অনেক ব্যবস্থাপনার অগ্রগতির কথা আমরা বলি, হ্যাঁ, অনেক প্রান্তিক বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, আরো অনেক করবার ছিল, আরো অনেক দেখবার ছিল। একটু আগে আলাপ হচ্ছিল যে আমরা প্রচার কতটা করতে পেরেছি, এত ভালো একটি কাজের উদ্যোগ
গত 2-3 বছর আগে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যেটা উদ্যোগ নিয়েছিলেন সেটা 3 বছরে কতটা সম্প্রসারিত করতে পেরেছি, কেন এতটা পারলাম না, আমাদের এই জায়গাটা ত্রুটি কোথায়, সেটা আমাদের খুঁজে বের করাটা প্রয়োজন। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আজ থেকে 15-20 বছর আগে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা যে অবস্থায় ছিল তার থেকে অনেক অনেক অগ্রগতি হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে আমরা যে হলের আশেপাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যা দেখেছি, তখন তো আমরা এরকম জায়গায় বসবাস করতাম না। সেখানেও যে পরিস্থিতি আমরা ভয়ঙ্করতা দেখেছি, সেখান থেকে আমরা অনেকখানি অগ্রগতি করেছি। কিন্তু ওটা সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদেরকে অনেক চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগোতে হবে। আর এটাও বলে রাখি, 40,000 মেট্রিক টন বজ্র অপসারণ এত সহজ ব্যাপার নয়। সে কাজটা যখন আমরা করতে পারছি, তাহলে আরো অনেক কিছু করতে পারবো। সেক্ষেত্রে নিশ্চয়ই সকলের সহযোগিতা প্রয়োজন। তারপরে যদি এই প্রশ্নটি করি যে এই দফায় নির্ধারিত জায়গায় কত শতাংশ কোরবানি হবে বলে ধারণা করছেন 2 সিটি কর্পোরেশনের কর্মকর্তারা? বিরতির পর শুনবো। থাকুন একাত্তর জার্নালে। এই দফায় ঢাকা শহরে কোরবানির সংখ্যায় বা কেমন দাঁড়াতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি 2 সাংবাদিক হিসেবে ফরিদ সাহেব এবং সুভাষ বাবুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের উপরে যে আস্থা এবং তারা যে প্রশংসা করেছেন, এই প্রশংসা আমাদের দায়বদ্ধতাকে আরো বাড়িয়ে দিল এবং আমাদের জন্য অনুপ্রেরণারও এটি একটি আমি মনে করি যে হিসাবে থাকবে। তো আমরা যেটি বলছি যে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলবো যে আপনারা জানেন যে বিগত আরো 3 বছর আগেও কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু নেওয়া হয়েছিল। আসলে বাস্তবতার প্রেক্ষিতে বলতে চাই, সেটি আসলে খুব একটি সাড়া পড়েনি এবং সেই কোনো রকমের না। আমরা এবারও কিন্তু উৎসাহ করেছেন, কোনো জায়গা থেকে কিন্তু ওইরকম আমরা পাইনি। কারণ আমার যে বিনিয়োগটা কিংবা আমি ওখানে গিয়ে ব্যবস্থা রাখলাম, কেউ আসলো না, কিন্তু কয়েকটি জায়গা থেকে এসেছে, আমরা সেখানে আমরা করে দিয়েছি, সেটি তাদের নিজস্ব উদ্যোগ চাহিদার প্রেক্ষিতে কিন্তু। সুতরাং পার্সেন্টেজ হিসাব করার মতো আসলে যে পরিমাণগুলো আমি সেটি সত্যিকার অর্থে বলার মতো কিছু নেই। কারণ এটি আসলে আমাদেরকে আরো সামাজিক একটা বিষয় এবং ধর্মীয় বিষয়, এগুলাকে যদি আমি সবাইকে উদ্বুদ্ধ যতক্ষণ পর্যন্ত করতে না পারবো, এবং আমি সবাইকে একটু আগে আমাদের সুভাষ সাহেব বলছিলেন যে আসলে এই যে সবার সচেতনতার বিষয়টা, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা এই যে এই সমস্ত বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা যে বর্জ্য যেখানে সেখানে আমরা কোরবানি দিলে যে এটা পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে এবং আমাদের জন্য একটা বাড়তি বিড়ম্বনা হচ্ছে। আমাদের 10টা জায়গা থেকে এই যে বর্জ্য পরিবহন করা আর একটা জায়গা থেকে পরিবহন করা, কারণ আমাদের তো আমরাও তো মানুষ, আমার যে পরিচ্ছন্ন কর্মীটা কাজ করে তারা কিন্তু কায়িক পরিশ্রম, অমানবিক কাজ করে। আগে এই যে আজকে রাত্রের থেকে শুরু হলো, ঢাকা শহরে প্রায় 3rd ডে পর্যন্ত, যেটি আমরা নিষেধ করি যে 3য় দিন কোরবানি না করার জন্য, এই মানুষগুলা কিন্তু অমানবিকভাবে এবং কন্টিনিউয়াসলি কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এই যে হাটের বর্জ্য অপসারণ করে কালকে সকাল দুপুর থেকে শুরু করতে হবে তাদেরকে কিন্তু এই বর্জ্য অপসারণ। সুতরাং এটি আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। এটি যতক্ষণ পর্যন্ত আসলে একটা ধর্মীয় একটা আন্দোলনের মতো আমি মনে করি যে করা না সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে বলে কয়ে কিন্তু এখানে কিন্তু আসলে সম্ভব হবে বলে আমি মনে করি। তাহলে তো সিটি কর্পোরেশনের দায় দায়িত্ব কমে যাবে মিজানুর রহমান। মসজিদ, মাদ্রাসা এবং যারা ধর্মীয় নেতা আছে তাদের দায় দায়িত্ব বেড়ে যাবে। আমি জানি না যে নির্বাহী প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন আসলে এমন করে ভাবে কিনা। আরেকটি প্রসঙ্গ, সেবাটি দেওয়ার জন্য আমরা করে রেডি আছি, এখানে আমাদের যে ব্যয় করার জন্য প্রস্তুত আছি, আমরা সুনির্দিষ্ট জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু সম্ভবত 2019 কি 18 সালে করে দেওয়া হয়েছিল, কয়জন পেয়েছিল আপনারা বরং সেই ফাঁকা মাঠের ছবি জনগণকে দেখিয়েছেন, সেটি নিশ্চয়ই ভুলে যাননি। সুতরাং এই চিত্র কেন আমরা এই অপব্যয়টি করব যতক্ষণ পর্যন্ত এটির সর্বোচ্চ সদ্ব্যবহার না হবে, সেরকম মানসিকতা আমাদের গড়ে না উঠবে। আপনি কি মনে করেন মিজানুর রহমান ব্যক্তিগতভাবে যে কোরবানি নির্ধারিত জায়গায় হওয়া উচিত? আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা, বিশ্বাস করেন কিনা যে এই নগরকে পরিচ্ছন্ন রাখতে হলে কোরবানি নির্ধারিত জায়গায় হতে হবে, যত্রতত্র করা যাবে না? এটাই আসলে তো আমার তো সমাজের কথা চিন্তা করতে, মানুষের কথা চিন্তা করতে, স্বাস্থ্যের কথা, ধর্ম নিশ্চয়ই আমার মনে হয় না যে এইভাবে একটা ইন্ডিভিজুয়ালি কোরবানি করতে হবে এইভাবে সুনির্দিষ্ট ইয়েতে। কিন্তু আমি যদি আমার সবার জন্য সহায়ক হয়, আমার স্বাস্থ্যের জন্য সহায়ক হয়, আমার পরিবেশের জন্য সহায়ক হয়, তাহলে সেটি আমি মনে করি যে করতে কোনো ধর্মীয় কোনো বাধা আছে বলে আমি মনে করি না।
আমি ধারণা করি যে যদিও এটি ব্যক্তিগত প্রসঙ্গ, আপনি এবং আপনার পরিবার কোরবানি করেন। আপনারা কোথায় কোরবানি করেন, নির্ধারিত জায়গায় নাকি নিজেদের আঙিনায়? বাস্তব কথা যেটা আসলে যে আমি উত্তর সিটি কর্পোরেশন, আমাদের ফরিদ সাহেব বললো ওনারই খুব কাছাকাছি জায়গাতে আমি বসবাস করি, তা আসলে ওই একত্রই আমি অকপটে স্বীকার করতে হচ্ছে, যেটা বাস্তব, যেটা সত্য, সেটা তো অস্বীকার করার জায়গা নেই আমার পক্ষে। আর আমি আসলে আমার যে অবস্থা, আমার পক্ষে কোরবানির সময় আমি উপস্থিত থাকিও না, কারণ হচ্ছে যে ওই যে আপনারা যে আমাদের প্রশংসা করেছেন, আসলে সে সমস্ত কাজেই আমাদেরকে এবং উত্তর সিটি কর্পোরেশন সেখানে থাকতে হবে। আমার ছোট ছেলের উপরে দায়িত্ব দিয়ে আমাকে চলে যেতে হবে। যদি কাউকে দায়িত্ব দিয়ে চলে যেতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের যে আয়োজন নির্ধারিত জায়গায়, সেটি সুবিধাজনক নাকি আসলে পারিবারিকভাবে নিজেদের ব্যবস্থাপনাটা সুবিধাজনক? না, ওটি যদি থাকতো তাহলে তো আমি অবশ্যই, ধরেন আমার একটা সিস্টেম থাকতো যে আমার এটা হয়তো 50টা গরু জবে হবে, আমার একটা সিরিয়াল আসতো, আমার হয়তো 40 নম্বর সিরিয়াল আসতো, আমার ওইভাবে প্রসেসিং হয়ে যেত, তারপরে গিয়ে আমার ছেলে কিংবা আমার পক্ষ থেকে তারা সেটা রিসিভ করে নিয়ে আসতো। কিন্তু আসলে ওই পরিবেশটা, ওই মানসিকতাটা বা ওই ক্ষেত্রটা এখনো পর্যন্ত হয়নি। সেটি হয়তো আমাদেরকে প্রত্যাশায় কিংবা আমাদেরকে সেই সুদিনের অপেক্ষায় থাকতে হবে। ফলে যে ব্যবস্থাপনাটি আপনারা করতে পারেননি, এটি তো এখন তাহলে পরিষ্কার হলো যে 3 বছর আগে আসলে ঘোষণা দিয়ে কোনো লাভ হবে না, ব্যবস্থাপনাটি করার দায়িত্ব তো আপনাদেরই, নাকি? ব্যবস্থাপনা আমরা করেছিলাম। আমি নাগরিক হিসেবে যদি চিন্তা করি, আমি তো আসলে উদ্বুদ্ধ হইনি, আমি সেই মানসিকতা আমাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি, আমার সেই সংস্কৃতি গড়ে ওঠেনি। আমার ধর্মীয়ভাবে আমার বাধা না থাকা সত্ত্বেও কিন্তু আমি কিন্তু আসলে ওইদিকে এগিয়ে যাইনি, কারণ আমি আমার ভাই বোন কিংবা আমার পরিবার কিংবা আমার যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে তাদেরকে ছেড়ে হয়তো আধা কিলোমিটার দূরে কিংবা ধরেন 4 নম্বর সেক্টরের খেলার মাঠে গিয়া আমার পক্ষে আসলে সে গরুটাকে নিয়ে যাওয়ার মতো সেই মন মানসিকতা কিংবা সেটি আমি এখনো প্রস্তুত হইনি। মিজানুর রহমান থাকবেন আপনি। মীর খায়রুল আলম, আপনার সহকর্মী বিষয়টিতে উদ্বুদ্ধ হননি, তিনি আপনার সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। ফলে আসলে এই প্রক্রিয়াটিকে আপনারা নিজেরাই যদি ধারণ না করেন, বিশ্বাস না করেন, আস্থায় না নেন, তাহলে এই যে প্রশিক্ষণ দেওয়া, এত আয়োজন, সেগুলো বিফলে যায় কিনা, এগুলো অর্থহীন বলে যারা দর্শকরা শুনছেন বা আমরা নগরবাসী, তারা আগামীকাল যদি এটা ভেবেও থাকি, এখন নিরুৎসাহিত বোধ করবো কিনা? মীর খায়রুল আলম। কেন নিরুৎসাহিত বোধ করবেন? কারণ আমরা তো চাচ্ছি, সরকার চাচ্ছে মানুষ নির্দিষ্ট জায়গায় কোরবানি দিক, সেজন্য প্রয়োজনীয় ফ্যাসিলিটিস, যদিও এটা 100% কাভারেজ নাই, বাট আমরা করছি। এগুলো ফ্যাসিলিটিস না থাকলে তো ওই পুরানা প্র্যাকটিস চলতেই থাকবে। সুতরাং এটা যাতে দীর্ঘদিন না চলে, ধীরে ধীরে মানুষ যাতে অভ্যস্ত হয় একটি জায়গায় কোরবানি করার জন্য এবং যাতে আকৃষ্ট হয়, সেই ফ্যাসিলিটিস গুলো আমরা অব্যাহত রাখবো এবং একটা সময় আশা করি যে এটার ভালো রেসপন্স পাওয়া যাবে। যেটা মিজানুর রহমান স্যার বলছিলেন, দক্ষিণের সিইও মহোদয়, আসলে এই যে বর্জ্য পরিষ্কার করা, প্রায় 40,000 মেট্রিক টন বর্জ্য, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমি ইন্ডিভিজুয়াল কোরবানি করলে প্রত্যেক হাউস হোল্ড থেকে কিন্তু আমাদের ব্যাগ দেয়া আছে, সমস্ত জিনিসপত্র দেয়া আছে, ওখান থেকে কালেকশনটা করতে হয়। আর যদি নির্দিষ্ট জায়গায় হয় তাহলে কিন্তু আমার প্রায়, আপনার দেখেন যে 500 ভাগের 1 ভাগ জায়গায়, এক জায়গা থেকে আমি যদি যেটা বললাম যে প্যারিস মার্টের কথা, সেখানে কিন্তু 500 পশু কোরবানি হবে। সুতরাং 500টি ব্যাগ কিন্তু আমরা ওখান থেকেই কালেক্ট করতে পারবো। ইট ইজ ইজিয়ার ফর আস। এবং এটাকে কিন্তু পরিবেশ সুস্থ রাখার জন্য, বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে এই পদ্ধতিটা কিন্তু ভালো। সুতরাং ফেসিলিটিস ওইভাবে এখন ফুললি এক্সটেন্ডেড না হলেও আমরা ব্যবস্থা রাখবো, না রাখলে তো এটাকে ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করা যাবে না। আর যেটা আরো স্যার বললেন যে এই যে ইন্ডিভিজুয়ালি কোরবানি করা কেমন, এটা ইসলাম কিন্তু সামাজিক ধর্ম। কোরআন শরীফে আছে লা ইসলাম ইল্লা বিল জামা। আপনি একটা নির্দিষ্ট জায়গায় যদি পশু নিয়ে আসে, সেখানে কিন্তু সোশ্যাল ইন্টারাকশনও হয়, এটাও কিন্তু বিরাট ব্যাপার। সুতরাং এটাকে ফেসিলিটেট করতে হবে ফর দ্য সেক অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফর দ্য সেক অফ কমিউনিটি সেন্টিমেন্ট। জি, থাকবেন মীর খায়রুল আলম। ফরিদ হোসেন, 2 সিটি কর্পোরেশনের প্রধান 2 নির্বাহী কর্মকর্তার আমরা 2 রকম অবস্থান এবং বক্তব্য শুনছি। ফলে আপনি একজন সাংবাদিক হিসেবে এই বাস্তবতাটিকে কিভাবে ব্যাখ্যা করেন ফরিদ হোসেন?
ধন্যবাদ। আমি দুইজনের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে কয়েক বছর আগে আমরা জানি যে ঢাকা শহরের কয়েকটি জায়গায় স্লটার হাউস করার কথা ছিল এবং করা হয়েছে। এটা যখন উদ্যোগটা নেওয়া হয়েছিল সকলেই স্বাগত জানিয়েছে। সেগুলোর অবস্থান কি আপনারা আমাকে কিছু বলতে পারবেন? উত্তর দিয়ে দেব। জি মিজানুর রহমান, নিশ্চয়ই। ধন্যবাদ। আমরা আসলে দুটো স্লটার হাউসের কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিলাম এবং একটি অলরেডি স্থাপন করা হয়েছে। আমি বাস্তবে বলি যে 3 বার আমরা টেন্ডার দিয়েছিলাম যে এটি পরিচালনা করার জন্য, এবং এটিও আপনাকে বলতে দ্বিধা নেই যে আমরা প্রফিট করার জন্য উদ্দেশ্য নয়, জনগণকে ফ্যাসিলিটেট করা এবং এটাকে উদ্বুদ্ধ করা এবং যাতে এটার সর্বোচ্চ ব্যবহার করে পরিবেশে বর্জ্যগুলা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি এবং পশুর যত রকমের বিষয় বর্জ্য আছে সবগুলোকে একটা সিস্টেম মতো যেন আমরা ব্লাড থেকে শুরু করে সবকিছু পর্যন্ত আমরা যাতে করতে পারি। এবং এটাকে 3 বার আমরা দামও আমরা কমিয়ে দিয়েছিলাম, দ্যাট ইজ আমাদের তো একটা ভিত্তি মূল্য থাকে, কিন্তু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না কোনোভাবেই। আসলে এই জন্য আমরা খুব চিন্তিত আছি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথেও কথা বলেছি, কিন্তু আসলে এটি এখনো পর্যন্ত আমাদের সেই মানসিকতাটা, ধরেন আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হয়তোবা কি বলে যে মান্ডা থেকে কিংবা ধরেন যে ধানমন্ডির থেকে গিয়ে হাজারীবাগে সে গরু জবাই করে নিয়ে এসে সেখান থেকে করবে, কিংবা একটা গরু নিয়ে সেখানে দাঁড় করায় রাখবে, তারপরে সেটি করবে। আসলে সেখানে আমাদের অনেক সক্ষমতা আছে, কিন্তু প্রতিদিন প্রায় 300 গরু ছাগল এরকম করা সম্ভব হবে, কিন্তু তথাপিও কিন্তু আমরা আসলে রেসপন্সটা পাচ্ছি না। মীর খায়রুল আলম, উত্তর সিটি কর্পোরেশনের অভিজ্ঞতা কেমন? আমাদের অভিজ্ঞতা অনেকটা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতে। আমাদের 3টা স্লটার হাউস আছে। আমরাও বিজ্ঞপ্তি দিয়েছি, যারা বিজ্ঞপ্তি বাট কোনো বিডার আসলে পাওয়া যাচ্ছে না। বাস্তবতা, ঢাকা ইজ এ ভেরি ডেন্সলি পপুলেটেড সিটি, এবং এই যে 3টা আমাদের উত্তরে মাত্র 3টা আছে। দেখেন, একটা দূর যদি 4-5 কিলোমিটার ট্রাভেল করে গিয়ে সেখানে স্লটার করে আনতে হয়, এটা আসলে বাস্তবসম্মত না। আবার অভ্যাসেরও একটা বিষয় আছে। এটা আমার মনে হয় যে গভীরভাবে আর অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করে তারপরে প্রজেক্ট নিয়ে নতুন ভাবে করতে হবে। ফরিদ হোসেন, আমি যে কথাটা বলছিলাম যে এটাতে প্রমাণ হয় যে আমরা যে এখন যে কথাটা বলছিলেন যে একটা নির্দিষ্ট জায়গায় ওয়ার্ডে এনে কোরবানি করা, সেটা কেন এটা খুব একটা উল্লেখযোগ্য সাড়া পাবে না, যে কারণে স্লটার হাউসের ব্যাপারটাও কোনো সাড়া পায়নি। আমরা একটা জিনিস হচ্ছে কি, যেখানে দেখুন আমি নিজে সহ জানি যে এরকম অনেকেই আছে যে আমরা যত্রতত্র কোরবানি দিতে চাই না, কিন্তু আমাকে তো একটা ভালো বিকল্প দিতে হবে, এবং সেই বিকল্পটা দেওয়ার জন্য তারা যদি হঠাৎ করে একটা সদিচ্ছামূলক কিছু একটা পদক্ষেপ নেন যে আমি এই জায়গাটায় করেছি, তাহলে তো কোনো লাভ হবে না। আপনাকে এখানে এটা বিশাল বড় এক ধরনের কর্মযজ্ঞের মধ্যে নিতে হবে। একটা ওয়ার্ডের মধ্যে কতটা গরু কোরবানি হয় সেগুলো সার্ভে করতে হবে। কতটা গরুকে যদি আমি মনে করেন যে 500 গরু যদি আমি সেখানে নিয়ে আসতে পারি, তাহলে পরে বাকিরা যদি করে, তাহলে আস্তে আস্তে একটা শুরু হয়। আমি অর্থাৎ এই যদি অর্ধেক গরু যদি আমি সেই নির্দিষ্ট জায়গায় কোরবানি দিতে পারি সেই ওয়ার্ডের, বাকি অর্ধেক না হয় তারা দিল, আবার সামনের বছর সেটা আবার তারা উৎসাহিত হবে। কাজে সেই ধরনের পরিকল্পনা না করে শুধু সদিচ্ছা আমি একটা বলে দিলাম যে এটা আছে, সেভাবে কিন্তু কখনো হবে। এবং যার ফলে এই যে একবার হলো না, আমি নিশ্চিত জানি যে পরের দিনের পত্রিকার পাতায় দেখা যাবে যে এই নির্দিষ্ট স্থানে মানে ফাঁকা পড়ে আছে, সেই ছবিগুলো যদি তারা ছেপে দেয়, তাহলে আরো বেশি এটা একটা হাস্যকর ব্যাপার হবে। কাজে এগুলোকে যখন করা হয়, শুধু করার জন্য করা না, আমি মনে করি যে সমন্বিত একটা প্রচেষ্টা নিলে। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের বাংলাদেশের এই যে সচেতনতার কথাটা বলা হলো, সবসময় কিন্তু আমরা জনগণকে দায়ী করতে পারি। আপনি দেখবেন ফারজানা রূপা, এই যে আমাদের অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা, মেট্রো রেল আছে, সেখানে মেট্রো রেলে তো অতি সাধারণ মানুষরা যাতায়াত করে, একেবারে অতি সাধারণরাও কিন্তু যাতায়াত করে। কিন্তু আপনি যদি সেখানে, আমি নিয়মিত সেখানে চলাচল করি, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তেমন কোনো অভিযোগ নেই। তো এই যে লক্ষ লক্ষ লোক, মানে প্রতিদিন সেখানে 3.5 লাখ করে লোক যাতায়াত করছে, তারপরেও মেট্রো রেলের স্টেশন, মেট্রো রেলের ভিতরে কেউ মানে সেই অর্থে কেউ কিছু খাচ্ছে না, কিছু মানে পান করছে না। এটা তো একটা শিক্ষণীয় ব্যাপার।
যে আমাদের দেশের মানুষ পারে, তাদেরকে যদি একটা যদি তাদের জন্য নিয়ম বেঁধে দেওয়া হয় এবং শক্ত করে সেটি মানতে বাধ্য করা হয় এবং কঠিনভাবে সেটি পর্যবেক্ষণে রাখা হয়, এটি হচ্ছে মেট্রো রেলের ক্ষেত্রে হয়েছে। নিঃসন্দেহে সেগুলো যদি এখানে করা হয়, এখানে সিটি কর্পোরেশনগুলোর সাথে সমস্যাটা হচ্ছে যে আস্থাহীনতার ব্যাপার। যেমন ধরুন যে একজন যদি সিটি কর্পোরেশনে সেই জায়গায় যাবে, সে কতটা সুবিধা পাবে, সে সকালে করতে চাইলে সকালে পাবে কিনা, সে মানে সময়ের একটা ব্যাপার আছে, কোরবানির মানুষের মধ্যে মন মানসিকতায় সেই ধরনের জিনিসগুলো আছে। অনেকে মানে নামাজ পড়ার সাথে সাথেই সে কোরবানি করে ফেলতে চায়। এবং এই যে ঘটনাগুলো আছে, এগুলো একদিন যদি শুরু মানে এটা নিতে হবে যে আজ থেকে আমি শুরু করলাম, আমি 3 বছর পরে এটা ফল পাবো এবং এটাকে আমার লেগে থাকতে হবে, এই ধরনের ভাবে আপনার কাজ করতে হবে। ওই প্রতিজ্ঞা নিয়ে না কাজ করলে দেখা যাবে যে আমি করেছিলাম কিন্তু কেউ আসেনি বা তেমন সাড়া পাওয়া যায়নি, সেভাবে ছেড়ে দিলে হবে। সুভাষ সিংহ রায় কোনো কিছু যুক্ত করবেন? বিশেষ করে মীর খায়রুল আলম মিজানুর রহমান আছেন আমাদের সাথে। আমি 1 থেকে 1.5 মিনিটের একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বুঝলাম এই আলোচনাটা খুব জরুরি ছিল, কেননা এই আলোচনা সবাই আসলে উপস্থাপন করতে চায় না। কোনো কিছু স্বয়ম্ভূ না, উদ্যোগ নিতে হয়। কিন্তু আমাদের একটা ত্রুটি আছে আমাদের জাতিসত্তার ভিতরে, যে আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি। আপনি 90টা ওয়ার্ডের কাউন্সিলরদের দায়িত্ব রয়েছে এবং শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ নিলেই সমস্ত উদ্যোগ বাস্তবায়ন ঘটবে না। এখানে রাজনৈতিক উদ্যোগটি একটা বড় জরুরি বিষয়। এবং এমন মানুষকে আমি শুনেছি তার এলাকায় কাউন্সিলরকে সে জানেন। কাউন্সিলররা যদি এই বিষয়ে সামাজিক উদ্যোগ গ্রহণ করেন এবং যদি দায়িত্ব নেন, এখানে স্লটার হাউস তৈরি করা এমন কোনো কঠিন কাজ না। আমি দীর্ঘ 32 বছর যাবৎ উৎপাদন এবং বিপণন পেশার সাথে যুক্ত। আমি খুব ভালো করে জানি আমরা যখন কোনো কিছুর উপস্থাপন করি, আমরা কিন্তু সেটা প্রি মার্কেটিং করি এবং আমরা এক্ষেত্রে একেবারেই ব্যর্থতার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং 2 জনকে ধন্যবাদ, তারা আপনার উপস্থাপনার আজকের এই আয়োজনে তারা কিন্তু প্রকৃত সত্যটি উপস্থাপন করে ফেলেছেন এবং বলতে বাধ্যই হয়েছেন এক অর্থে। কেননা উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে অনেকগুলো ব্যবস্থাপনা থাকতে হয়। আমি যদি এখন কাউন্সিলরদেরকে যদি এই উদ্বুদ্ধ করতে না পারি, দুবারে কথা বলা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি কিন্তু বাস্তবায়ন করতে পারবো না। এই যে এটা অনেক উদাহরণ পৃথিবীর সমস্ত জায়গায় আছে, বাংলাদেশেও আছে। ফরিদ ভাই এতক্ষণ ধরে যা বললেন, আমাদের মেট্রো রেল দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষ শৃঙ্খলিত হয়ে সে তার পরিবহন ব্যবস্থাপনায় প্রথম দিকে অনেক হইচই থাকলেও, অনেক রকম বাধা থাকলেও, অনেক রকম ষড়যন্ত্র থাকলেও তারা কিন্তু এখন তারা বুঝে গেছে যে মেট্রো রেলে কিভাবে উঠতে হবে, কিভাবে পরিবহন করতে হবে। অতএব শুরু করাটা যেমন জরুরি, ব্যবস্থাপনাটা সার্বিকভাবে এটা এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া, সেটাই সার্থকতা। আমি বললাম হয়ে গেল, সেটা কিন্তু হবে না। একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ মিজানুর রহমান এবং মীর খায়রুল আলম আমাদেরকে আজকের ব্যস্ততম সময়ে সময় দেওয়ার জন্য। আগামীকাল নিশ্চয়ই কঠিন দিন এবং সেই দিনেও নিশ্চয়ই আলোচনায় আপনাদের পাবো। পরের খবরের আলোচনায় যাবার আগে একটা বিরতি নিয়ে ফিরেন। গণমাধ্যমে দেখতে পাচ্ছি তার মধ্যে একটি এমন হঠাৎ রদবদলে তোলপাড় বিএনপিতে এবং বিএনপির বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। অনেকে এটি নিয়ে নানান রকম প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই খবর নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন ফরিদ হোসেন, সুভাষ সিংহ রায় এবং যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের নেতা দিদারুল ভূঁইয়া। আপনাদের দুজনকে এবং সকলকে স্বাগত জানাচ্ছি। ফরিদ হোসেন, নিশ্চয়ই নজরে পড়েছে বিএনপির রদবদলের খবরটি, কিভাবে ব্যাখ্যা করেন একে? এবং একটি দলের রদবদল যারা ঢাকায় বাংলাদেশে থেকে রাজনীতি করছেন, অনেকেই বলছেন যে তারা জানতেন না, ফলে এই সময়ে এসে বিএনপির জন্য এটি বা কতটা শুভ হলো? দেখুন, বিএনপি আপনি জানেন যে তাদের 7ই জানুয়ারি নির্বাচনের আগে যে বিএনপির একটা পরিস্থিতি ছিল, 7ই জানুয়ারি নির্বাচনের পরে দলটির ভিতরে এক ধরনের বিপর্যয় নেমে আসে। এটা একটা ব্যাপার। তাদের পরে তারা যেখান থেকে এসে দাঁড়ায় সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর একটা
চেষ্টা তারা করছিল, এবং নির্বাচনের আগে তাদের বেশ কয়েকটি নেতা জেলে ছিলেন, তাদের আস্তে আস্তে তবে তারা মুক্তি পান। মুক্তিতে তারা নতুন করে দলকে গড়ে তোলার চেষ্টা করে। এখানে একটা জিনিস বিএনপির রাজনীতিতে যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে দলটির যে নেতৃত্ব সেটা কার হাতে, সেই নেতৃত্বটা কোথায়, এই প্রশ্নটা কিন্তু প্রায়শই আমাদের শুনতে হয়, এবং তাদেরও মধ্যে এই প্রশ্নটা আছে। আপনি জানেন যে তাদের যে এখন নেতা গত তারেক রহমান, তিনি দলকে পরিচালনা করেন, তিনি লন্ডন থেকে বসে সেটা করছেন, এবং সেটার সঙ্গে বাংলাদেশের যে বাস্তবতা, দলের ভিতরে তাদের এখানকার কেন্দ্রীয় নেতৃত্ব বা তৃণমূল পর্যায়ে, সেখানে অনেক সময় দেখি যে সেখানে একটা দূরত্বের ব্যাপার আছে। সেই জায়গাটা একটা তাদের বড় দুর্বলতা, এবং এখানে যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তাদের অনেকের সঙ্গেই তাদের লন্ডনের নেতৃত্বের সঙ্গে সবসময় যে সবকিছুতে তারা একমত হন তাও এরকম একটা পরিস্থিতি। এটা বিএনপির দিক থেকে তারা, আমরা যখন বলি তখন তারা হয়তো মনে করে আমরা বিএনপি, আমি সাংবাদিক হিসেবে যখন বলি যে তার বিরোধিতা করছি, ব্যাপারটা তা নয়। সেটাই বাস্তবতা, এবং রাজনৈতিক একটা বিশ্লেষকের সেটি বলা উচিত। এটা একটা ব্যাপার। সেই প্রেক্ষাপটে এখন এই যে রদবদলগুলো হচ্ছে, তারা ব্যর্থতার দায় দিয়ে তাদের উপদেষ্টা পরিষদ, তারপরে ঢাকা মহানগর, বিভিন্ন পর্যায়ে যে রদবদল তারা করছে, যে তারা আন্দোলনের সময় বা নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারেনি, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে যে এটা কোথা থেকে এলো। এই নির্দেশনাটা আসলে কি এখানকার কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরই উপলব্ধি থেকে, না সেটাও আবার লন্ডন থেকে সেটা এসেছে? খুবই স্বাভাবিক এটা মনে করে নেওয়া যে সেটা লন্ডন থেকে এসেছে, এবং সেটার মূল্যায়নটা কতটা বাংলাদেশের মাটির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে। ফরিদ হোসেন, আমি যে খবরের প্রতিবেদনটির শিরোনাম বলছিলাম সেখান থেকে যদি উদ্ধৃত করি, তাহলে এইরকম বিষয়টি যে দল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একক ক্ষমতা বলে এই রদবদল করেন। এ বিষয়ে কিছুদিন ধরে এই তৎপরতা আঁচ করা গেলেও নীতি নির্ধারণী নেতারা জানতেন না, এতে অনেকে বিরক্ত, তবে এ বিষয়ে তারা উদ্ধৃত হয়ে কথা বলতে রাজি নন। আবার আসবো আপনার কাছে, তার আগে দিদারুল ভূঁইয়া এবং ফরিদ হোসেন এবং সুভাষিক রায় নিশ্চয়ই যুক্ত থাকবেন আলোচনায়। দিদারুল ভূঁইয়া, দুটি প্রশ্ন আপনার কাছে। একটি হচ্ছে, আপনাদের তো একটি যৌথ আন্দোলন চলছিল বিএনপির সাথেই, সেই আন্দোলনের যৌথ কর্মসূচি অনেকদিন ধরে আমরা দেখছি না। এটি কি বিএনপি পুনর্গঠন প্রক্রিয়ার কারণে ধীর হচ্ছে কিনা, বা এটি আপনাদের কৌশল কিনা? দ্বিতীয়ত, আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা, এই প্রতিবেদন এবং অন্যান্য প্রতিবেদন সূত্র তথ্য যে 2016 সালের পর 3 বছর পরপর যে দলের কাউন্সিল হওয়ার কথা সেটি 8 বছরেও হয়নি, এবং বিএনপি নেতারা এই প্রতিবেদন, অন্যান্য প্রতিবেদন আপনি দেখবেন প্রতিটি স্তরে বিরক্তি, তাদের নানান রকম দলের ভেতরের গণতান্ত্রিক চর্চা নিয়ে কথাবার্তা আছে। ফলে বিএনপি সংস্কার এটিও আপনাদের এজেন্ডা হতে পারে কিনা? কারণ রাষ্ট্র সংস্কার করতে হলে তো রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে, নাকি? দিদারুল ভূঁইয়া। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত, আমরা যে একটা যুগপৎ আন্দোলনের মধ্যে ছিলাম, এখনো আছি, সেটা এক ধরনের কিছুটা স্তীমিত। এটা অনেকগুলো কারণে। আপনারা জানেন যে আমরা আসলে আন্দোলনটাকে গত যে 7ই জানুয়ারির 7-11 ইলেকশন আমরা এটাকে বলি, যে ডামি ইলেকশনটা হলো, তার পরিপ্রেক্ষিতে যে অবস্থার যে পরিবর্তন হলো, সেই প্রেক্ষিতে আমাদেরকে আসলে পুরো ঘটনাগুলো, আন্দোলনে আমাদের যে বিভিন্ন স্টেক হোল্ডারদের যে ভূমিকাগুলো, সবকিছু নিয়ে আমাদের একটা মূল্যায়নের বিষয় আছে, এবং এই মূল্যায়নটা আসলে চলমান। এই মূল্যায়নটা শেষ হলে আমরা এখনো কিন্তু আমরা আন্দোলনটা করছি, আমরা বিভিন্ন ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করছি, গণতন্ত্র মঞ্চে একসঙ্গে কাজ করছে, সবার আবার আলাদা প্রোগ্রামও থাকছে, কিন্তু আমরা একসঙ্গে কাজ করছি। কিন্তু এই মূল্যায়নটা শেষ করার পরে হয়তো আমরা আসলে জোরালোভাবে আবার আন্দোলনটাকে শুরু করব। এটার সঙ্গে বিএনপির যে এখন একটা পুনর্গঠন প্রক্রিয়া চলছে বলে আপনারা বলছেন, এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।
আমাদের মানে সবগুলো দলই তো আসলে একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর আসলে নিজেদের কাউন্সিল করে। আমাদের দেশে যে আওয়ামী লীগ, বিএনপি, কোন একটা দল যে আসলে খুব সার্টেন পিরিয়ডে নির্দিষ্ট ভাবেই আসলে জিনিসগুলো করে এমন আমরা আসলে দেখি না, আমাদের অভিজ্ঞতা এমন না। সো আমি এটাকে খুব বড়ভাবে দেখতে রাজি নই। বিএনপির এটা আমি মনে করি যে একটা স্বাভাবিক একটা পুনর্গঠন বা আপনার কমিটিগুলো পুনর্গঠনের প্রক্রিয়া, এটাকে আমি এভাবেই দেখছি। আবারও যদি ওই জায়গাটি উদ্ধৃত করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একক ক্ষমতা বলে এই রদবদল করেন, মানে তারেক রহমানের একক ক্ষমতা নিয়ে বিএনপির ভেতরে বাইরে সবসময়ই হচ্ছে এই আলোচনাটি হয়। আপনি রাজনীতি জানাশোনা মানুষ, সেজন্যই প্রশ্নটি করছি যে বিএনপি দল হিসেবে যে ধরনের চর্চার মধ্যে দিয়ে পরিচালিত হয় তাকে কি গণতান্ত্রিক প্রক্রিয়া বলে মনে করেন? দেখুন, আমাদের খুব দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশে আসলে একটাও রাজনৈতিক দল প্রকৃত অর্থে পুরোপুরি আসলে গণতন্ত্রের চর্চা করতে পারে না। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্য যে কোনো পার্টির কথা বলেন। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমরা সংগঠনগতভাবে শুরু থেকে আমরা বলছি যে একটা দল যদি নিজের দলের মধ্যে আসলে গণতন্ত্রের চর্চা না থাকে তাহলে আসলে সে সামগ্রিকভাবে দেশের গণতন্ত্রে যখন সে সরকার হবে ভূমিকা রাখতে পারবে বা একটা গণতান্ত্রিক সরকার করতে পারবে, এইটা আমরা আসলে বিশ্বাস করি না। সে কারণে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা এখানটা একটা গণতান্ত্রিক একটা স্ট্রাকচার কাঠামো আমরা এটা শুরু থেকে মেনটেন করার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় যে এটা খুব রেয়ার একটা কেস, বাংলাদেশে আসলে অন্য কোনো দল সেই অর্থে পারে না। এটা বিভিন্ন বাস্তবতাও আছে, তাদের পক্ষে যে যুক্তিগুলো সেগুলো একেবারে ফেল না সেটা আমি আসলে বলবো না। এরকম একটা আসলে মাফিয়া একটা রেজিমের মধ্যে একটা আপনার এরকম একটা চরম একটা রেজিমের মধ্যে আসলে খুব দলগুলো যে আসলে মানে আমাদের তো ধরেন যে আমাদের তো এর চেয়ে অনেক খারাপ অবস্থার মধ্যেও আমরা আসলে ছিলাম। দলগুলোর অবস্থা যদি একসময় তো বাংলাদেশে আসলে একটা দল হয়ে গেছিল, অন্য কোনো দল ছিল না। তো এরকম বিভিন্ন প্রেক্ষাপট তো আছেই, কিন্তু সেখানে আমরা মনে করছি যে আসলে এইটাকেই করতে হবে, এইটাকে প্রায়োরিটি দিতে হবে। অন্য দলগুলো হয়তো এটাকে এখন ওইভাবে প্রায়োরিটি দেয়নি, সেটা আপনি শুধুমাত্র বিএনপিকে আলাদা করে দোষারোপ করার আসলে সুযোগ নেই। এটা বাংলাদেশের বেশিরভাগ দলেরই আসলে বাস্তবতা, সবার যদি নাও হয়। নিশ্চয়ই কম বা বেশি এবং কম বা বেশি এবং আপনি গণতন্ত্র মঞ্চ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীজন। আপনার সাথে কখনো তারেক রহমানের মত বিনিময় করবার সুযোগ হয়েছে কিনা? কারণ আপনাদের সবচেয়ে বড় যে সহযোদ্ধা দল তার নেতৃত্ব তো তারেক রহমানের হাতে, ফলে 7 জানুয়ারির আগে পরে আপনাদের কোনো যৌথ সভায় তিনি সরাসরি দিক নির্দেশনা দিয়েছেন কিনা? আপনাদের তার সাথে যোগাযোগ, মত বিনিময়, কোনো বিষয়ে পরামর্শ করবার কোনো পথ আছে কিনা, আপনারা চর্চা করেন কিনা? না, নিশ্চয়ই। মানে আমরা তো একটা লিয়াজো কমিটি, গণতন্ত্র মঞ্চের একটা লিয়াজো কমিটি আছে এবং গণতন্ত্র মঞ্চের সঙ্গে আপনার এই যে আমরা যে এক দফা যে আন্দোলনটাই ছিলাম বা আছি, এই আন্দোলনটার একটা টোটাল লিয়াজো কমিটি আছে। সো বিএনপির থেকে সেখানে প্রতিনিধি আছে, অন্যান্য দল বা জোটগুলো থেকে প্রতিনিধি আছে। আমি সামহাও সেই লিয়াজো কমিটিতে নাই। সো আমার সঙ্গে ডিরেক্টলি তারেক রহমান সাহেবের কোনো মিটিংয়ে বসার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আমাদের দলের প্রতিনিধি সেখানটায় ছিলেন এবং এটা আমাদের একটা রেগুলার প্রক্রিয়া। লিয়াজো কমিটির কিছুদিন পরপরই তারা আসলে বসেন এবং যেটা মূল্যায়নের কথা আমি বলছিলাম, সেই মূল্যায়নের জন্য তো আসলে তাদেরকে আসলে নিয়মিতভাবেই বসতে হয়। সো এটা একটা রেগুলার প্রক্রিয়া। আমাদের সঙ্গে আমাদের দলগতভাবে আমাদের সঙ্গে বিএনপি এবং অন্যান্য যারা আমরা যে 63টা দল আসলে এই যুগপৎ আন্দোলনে আছে সবার সঙ্গে আসলে এই লিয়াজো কমিটির যোগাযোগ আছে। এই দফায় দিদারুল ভাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন, তার মানে আপনারা সকলে তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়েছেন? দেখুন, মানে এই মুহূর্তে বিএনপি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিরোধী দল। তো স্বাভাবিকভাবে তারা এই আন্দোলনের সামনে, কিন্তু তার মানে এই না যে তারেক রহমান সাহেব বা বিএনপি এটাকে এককভাবে নেতৃত্ব দিচ্ছে। অবশ্যই এটা যে লিয়াজো কমিটি, সেই লিয়াজো কমিটির সিদ্ধান্ত না এবং সেইভাবে জিনিসটাকে আগায়। না, প্রশ্নটি এ কারণে করলাম কারণ যে দলের ভেতরেই বলা হচ্ছে যে তিনি একক ক্ষমতা বলে তার দলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, প্রায় 3 ডজনেরও বেশি পদে রদবদল করে ফেলেছেন, ফলে তাকে নেতৃত্বে রেখে আপনাদের এই সংস্কার আন্দোলন কিভাবে? বরাবর আমরা এই প্রশ্নটি করি এবং যেটি ফরিদ হোসেন বলছিলেন, করলে পরে মনে হয় যে আমরা অনেক বেশি সমালোচনা করছি। আমিনুল ইসলাম, একই ধরনের প্রসঙ্গ আওয়ামী লীগের ক্ষেত্রেও, এবং দিদারুল ভূঁইয়া অভিযোগ করলেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয় না। সেই অভিযোগ নানান সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে উঠেছে। সবশেষ আজকের খবরের শিরোনাম যদি বলি, তাহলে স্থানীয় পর্যায়ে দীর্ঘ
দীর্ঘদিন ধরে কোন্দল বিরোধের কথা বলা হচ্ছিল, যেটি নাকি তীব্রতর হয়েছে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে। এমপি বনাম চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের প্রতাপ সব মিলিয়ে দল অনেকটা সংকটে। এর মধ্যে দিয়ে আমরা জানি ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে দেশের প্রাচীনতম এই রাজনৈতিক দলটি। গণতন্ত্র চর্চা নিজেদের ভেতরে কতটা আসলে হয়? আমিনুল ইসলাম। রূপাস, আপনাকে সহ সবাইকে শুভেচ্ছা। আমি গণতন্ত্র মঞ্চের নেতার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমি খুব অবাক হচ্ছিলাম উনি যখন বলছেন যে বাংলাদেশের সব রাজনৈতিক দল কম বেশি অবস্থায় যায় যখন একটা মাফিয়া রেজিম চলে। ওনাকে আমি খুব বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিই, ২০০১ সালে আওয়ামী লীগের নির্বাচনে পরাজয়ের পরে সারা বাংলাদেশে যখন বিএনপি জামাতের নেতৃত্বে একটা এথনিক ক্লিনজিং চলছিল এবং এথনিক ক্লিনজিং করেও যখন তাদের মনোবাসনা পরিপূর্ণ হচ্ছিল না, তখন তারা যৌথ বাহিনী নামিয়ে দিয়েছিল এবং সেটা পৃথিবীর ইতিহাসে এটা রেকর্ড করেছিল যে ৬২ জন আদম সন্তান হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। তখনও সে ভয়ঙ্কর মাফিয়ার বাবা বা মাফিয়ার দাদা রিজিমেও কিন্তু আওয়ামী লীগ ২০০২ সালে সম্মেলন করেছিল। এটা ওনার মনে থাকার পরে যদি উনি বলেন যে বাংলাদেশে এরকম সময়ে অনেকগুলো রাজনৈতিক দল সম্মেলন করতে পারে না, তাহলে এটা একটা চরমভাবে সত্যের অপলাপ এবং চরমভাবে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত নির্লজ্জ প্রচেষ্টা। এবং একই সাথে দেখুন, অনেক সময় দলের নেতাদেরকে একক সিদ্ধান্ত নিতে হয়, সেটা সত্য, কিন্তু আজকে আমি পত্রিকায় পড়লাম বিএনপির এই পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে জনাব মোয়াজ্জেম হোসেন আলাপ, উনি বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং এবার সম্ভবত তাকে তাদের চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে, উনি সাবেক এমপিও ছিলেন। ওনার একটা বক্তব্য কিন্তু ভয়ঙ্কর। উনি বলেছেন যে এই পুনর্গঠন প্রক্রিয়া ভালো কি খারাপ হয়েছে সেটা আমি বলতে চাই না, কারণ আমি আজীবন বিএনপিটা করতে চাই। অর্থাৎ এটা খারাপ হয়েছে বা ভালো হয়েছে কমেন্টস করলে উনি বিএনপি করতে পারবে না। কিন্তু আমিনুল ইসলাম, আপনার দল আওয়ামী লীগে যদি এরকম রদবদল হতো, আমি বলছি একটা রাজনৈতিক দল কি ভয়ঙ্কর রকম ভীতি তৈরি করলে নিজের দলের মধ্যে একজন এত সিনিয়র নেতা এই কথা বলে, এরপরও সেই দলে গণতন্ত্র আদৌ চর্চা আছে কিনা, অথবা সেই দল ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র চর্চা আদৌ সম্ভব কিনা, এটা একটা বড় ভাবনার বিষয়। এবং এখন আমি আমার দলের প্রশ্নে আসি। দেখুন, আমি একটু প্রশ্নটি করি আমিনুল ইসলাম, আপনার দলে যদি এরকম রদবদল হতো এবং সেটি এককভাবে নেতা সিদ্ধান্ত নিতেন, তাহলে আপনারা সেটি মেনে নিতেন না? আপনারা একই ধরনের কথা বলতেন না? আপনার নেতারাও তো এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে নাকি? দেখুন, আমাদের দলের ইন্টারনাল ডেমোক্রেসিটা এত স্ট্রং, আমাদের দলে ইভেন আমাদের যে জাতীয় দিবসগুলো পালন করার যে সিদ্ধান্ত, সেটিও কিন্তু আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা করে হয়। এবং আমাদের দলে কিন্তু এখন কয়েকটি পদ খালি, সেই পদেও যখন মাননীয় প্রধানমন্ত্রী কাউকে নির্বাচিত করেন, সেটা তিনি ওয়ার্কিং কমিটি মিটিংয়ে আলোচনা করেই করেন। সুতরাং এখানে আমাদের দলে যদি এটা হতো, এই যদির কোনো সম্ভাবনা নেই। বঙ্গবন্ধু কন্যার সাথে আমার সৌভাগ্য হয়েছে ২০০৯ সাল থেকে আমি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে আছি ৫ বার। আমি দেখেছি যে উনি দলের ইন্টারনাল ডেমোক্রেসি অথবা কথা বলার স্বাধীনতাকে কতটুকু গুরুত্ব দেন, এটা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে যারা বসেন অথবা যারা অনুসন্ধিৎসু সাংবাদিক আছেন, তারা এই বিষয়ে অনেকেই বলেন তিনি কথা বলতে দেন কিন্তু সিদ্ধান্ত তিনি জান এবার নিজেই নেন না। সিদ্ধান্ত উনি কখনোই চাপিয়ে দেন না কোনো ক্ষেত্রেই। সিদ্ধান্তটা ইভেন দেখুন, এই যে এবার আমাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্তটা উনি বলেছেন তোমরা বলো। আওয়ামী লীগের নেতারাই অনেক কয়েকজন বক্তব্য রাখলো, সবাই অলমোস্ট অনেক অধিকাংশই সাপোর্ট করেছে এবং সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে। তাহলে আপনি যে বলছেন যে উনি সিদ্ধান্ত দেন, সেটা না। হ্যাঁ, অনেক কঠিন বিষয় যদি হয় তখন কেন্দ্রীয় কমিটি বলে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার বিবেচনায়। এই পর্যন্ত পরিষ্কার। আরেকটি প্রসঙ্গ রেখেছি, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সম্প্রতি যে আলোচনা, আইএসপিআর এর পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে যে স্বার্থান্বেষী মহলের গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। এটির সাথেও রাজনীতি বড়ভাবে যুক্ত, ষড়যন্ত্রের কথা আলাপে এসেছে। সেটি নিয়ে কথা বলবো বিরতির পর। থাকুন ৭১ চ্যানেলে। উঁচু মানের পত্রিকা, সেই পত্রিকায় একটা লেখা দেখলাম, তিনি বিজ্ঞ মানুষ একজন, তিনি যে সমস্ত মন্তব্য করেছেন
এটা তো গুজবের চেয়েও ভয়ঙ্কর। যেমন তার জানা নেই যে বাংলাদেশের মিয়ানমারের যে রাষ্ট্রদূত তিনি এখনো পর্যন্ত পরিচয়পত্র পেশ করেননি, যে কারণে তাকে তলব করা যাচ্ছে না। এটা কিন্তু তার মাথায় কিন্তু নেই এবং তিনি তার লেখনীতে তুলে আনেননি। আমাদের নেভাল শিপ যে টহল দিচ্ছে সে ব্যাপারে তার বিন্দুমাত্র ধারণা নেই। এবং গতকালকে আইএসপি এর পক্ষ থেকে যে বিবৃতিটা স্পষ্ট করে দেওয়া হয়েছে সেটা তার নজরে এসেছে কিনা আমার জানা নেই। তা এটা হচ্ছে গুজবের চেয়েও ভয়ঙ্কর। যারা নিজেদেরকে সমৃদ্ধ মানুষ বলে নিজেকে পরিচয় দেন তারা এই কাজটি করছে। এবং আপনি খেয়াল করে দেখবেন আরাকান রাজ্যের সীমান্তবর্তী যে মংডু অঞ্চলে মায়ানমারের সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যে আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের যে ঘটনা, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে নানান সময় নানান প্রতিবেদন এসেছে। কিন্তু এই সমস্ত ঋদ্ধিমান মানুষগুলো যারা পরিচয় দেন তারা ভুল তথ্য দেন এবং গুজবদেরকে উৎসাহিত করেন। এটাই আমার কাছ থেকে সবচেয়ে ফলে আপনার বক্তব্য যে গুজবের মাত্রা অনেক দূর ছড়িয়েছে নিশ্চয়ই, না হলে তো আর আইএসপিআর এর মতো সংস্থা খুব সহসা এরকম বিবৃতি দেয় না। দিদারুল ভূঁইয়া, এই সেন্ট মার্টিন প্রসঙ্গে আপনাদের দল, আপনাদের জোট, আপনাদের অবস্থান কি, আপনাদের বক্তব্য কি? দেখুন, সেন্ট মার্টিনের এই যে ঘটনা, এটাতে আসলে 3-4টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে আমাদের এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো নিয়ে যেমন আলাপ করা জরুরি, কিন্তু তার আগেরও কিছু আলাপ আসলে খুবই জরুরি বলে আমি মনে করি। প্রথমত, আমাদের এই যে একটা দ্বীপ এবং সেখানে 10,000 মানুষ থাকেন এবং তাদের সঙ্গে আমাদের যোগাযোগের যেটা প্রধান ওয়ে, সেটা আসলে নাব্যতা সংকটের কারণে আমাদেরকে মিয়ানমারের বর্ডারে খুব কাছে দিয়ে এবং কখনো কখনো আসলে মিয়ানমারের বর্ডার ক্রস করে মিয়ানমারের ভেতর দিয়ে যেতে হতো। এটা তো হইতে পারে না, এটা তো একটা অদ্ভুত কথা। এবং এখন যে মিয়ানমার থেকে এখন যে সংকটের কারণে সেন্ট মার্টিন যে আমাদের থেকে বিচ্ছিন্ন একরকম 9 দিন কোনো যোগাযোগ ছিল না, এখনো আসলে যোগাযোগ ব্যবস্থা সেই অর্থে রিস্টোর্ড না। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আমি মনে করি। এটা সরকারের একটা দুর্বলতা, রাষ্ট্রের একটা দুর্বলতার জায়গা। আমাদের যে কূটনীতি, আমরা কি বললাম? প্রথমত আমরা বললাম যে এখানে যদি একটা গুলি আসাটা উচিত হবে না, অনুচিত। এইটা তো কোনো স্টেটমেন্ট হইতে পারে না, এরকম একটা বিষয়। মিসফায়ার এর আগেও হয়েছে, কিন্তু এইবার যেটা হয়েছে সরাসরি আমাদের বোর্ডকে টার্গেট করে গুলি করা হলো। আমি একদম শেষ সময় আসতে আমি আমিনুল ইসলামের কাছ থেকে বক্তব্যটা শুনি। আমিনুল ইসলাম, একেবারে শেষ করে ফেলবো, আমি জাস্ট 10টা সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলবো প্লিজ। সেটা হচ্ছে যে, এবং আপনার যে এরকম একটা জায়গায় এরকম একটা সমস্যা হলেই যে আপনার একটা দ্বীপ আপনার থেকে আলাদা হয়ে যায়, প্রতিরক্ষা দৃষ্টি থেকে এটা আমার কাছে মনে হলো যেন খুব বড় একটা দুর্বলতা বাংলাদেশের আসলে প্রকাশিত হলো। সর্বোপরি যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আপনি জনগণকে আসলে এই সময় ঐক্যবদ্ধ করার কথা ছিল, সেটা না করার কারণে জনগণকে আপনি আসলে স্বতঃপ্রণোদিত হয়ে আপনি আসলে ইনফরমেশন গুলো দেওয়ার দরকার ছিল, সেই জিনিসটা না হওয়ার কারণে আসলে এই জিনিসটা। সর্বোপরি একটা রাষ্ট্রে যদি আমাকে ক্ষমা করবেন দিদারুল ভূঁইয়া, আমি 2 মিনিট সময় আছে। আমিনুল ইসলাম, কি বক্তব্য সরকারের? আমিনুল ইসলাম আনমিউট করবেন। মিস ইনফরমেশনের যে আজগুবি বক্তব্য তিনি দিচ্ছেন, এখন যদি কেউ ইনফরমেশন নিতে না চায়, সুভাষ দা যেমন বললেন, যেমন আজকেও বিজেপি প্রধান সেন্ট মার্টিন পরিদর্শন করে, এবং এরপরে যদি তিনি বলেন যে এটা মিস ইনফরমেশন, এটা তো ওই গোষ্ঠীটার নতুন কোনো বিষয় নয়। এটা আপনার মনে আছে পার্বত্য শান্তি চুক্তির সময় কিন্তু তারা বলেছিল পার্বত্য চট্টগ্রাম থেকে পুরোটাই ভারত হয়ে যাবে। এদের একমাত্র অস্ত্র হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার, গুজব, এবং তারা বাস্তবতার ধারে কাছে নেই। এই যে বলছেন আমার বাড়ি চট্টগ্রাম, আমি এখন কক্সবাজারের খুব কাছেই, উনি বলছেন যে এই দ্বীপটি 9 দিন যাবত বিচ্ছিন্ন, কিন্তু ওই দ্বীপের মানুষের সাথে কথা বলার পরে ওখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, এবং ওদের এই গুজবের সাথে ওই এলাকার বাস্তবতার কোনো ধরনের সম্পর্ক নেই। বেসিক্যালি ওদের রাজনৈতিক অন্তঃসার শূন্যতার জায়গা থেকে আমরা সরাসরি দ্বীপবাসীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, কেবল দ্বীপের মানুষ এখন মূল ভূখণ্ডে আসতে পারছেন না, পথটি দুর্গম বলে। তবে আগামী 9 থেকে 12 দিনের খাবারের মজুদ আছে সেখানে। যদি কেউ জরুরিভাবে অসুস্থ হয়ে পড়েন, তার স্বাস্থ্যসেবা একটি সংকটের মুখে পড়তে পারে। এগুলোই মোটা দাগে দ্বীপবাসীর পক্ষ থেকে বক্তব্য আমরা পেয়েছি। শেষ মন্তব্য ফরিদ হোসেন। মিয়ানমার সামরিক জান্তা, আপনি জানেন যে আরাকান আর্মির সাথে মোটামুটি যুদ্ধ হচ্ছে, এবং আরাকান আর্মি
একের পর এক বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে। এবং আমাদের একেবারে সীমান্তের কাছাকাছি মংদু, বুতিডং, আমি এগুলো যে ইতিমধ্যে দখল করে ফেলেছে কিছু কিছু জায়গা, এবং সেখানে একজন কমান্ডারও মারা গেছে সামরিক জনতা। সেই দিক থেকে এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। এখন আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে মিয়ানমারের সীমান্ত রক্ষী তারাও কেউ অনেকেই বাংলাদেশে চলে এসছে এবং বাংলাদেশ আবার তাদেরকে ফেরত পাঠিয়েছে। এখানে দেখুন একটা চিন্তা যেটা আছে যে আমাদের সরকার বিরোধী একটা শক্তি, সেটা দেশের ভিতরেও এবং যারা দেশের বাইরেও, তারা এই ধরনের একটা সুযোগের অপেক্ষায় থাকে। তারা এটা হওয়াটা খুব স্বাভাবিক। যেমন আমাদের সেন্ট মার্টিন দ্বীপে আমরা স্বাভাবিকভাবেই কয়েকদিন সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছিল না, কিন্তু আবার সেটা দেওয়া হয়েছে এখন। সেটা কিন্তু মিয়ানমার, এখানে যে কথাটা বলা হয়েছে যে মিয়ানমার সবশেষ আমার ধারণা আইএসপিআর এর এই বক্তব্য সরকার এবং নিরাপত্তা বাহিনীর অবস্থানও পরিষ্কার করেছে। যাদের এই নিয়ে ভাবনা চিন্তা আছে তারা এই বিবৃতিটি পত্রিকা গণমাধ্যমে পড়ে নিতে পারেন, শুনে নিতে পারেন। অনেক ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য। আগামীকাল দেখা হবে একই সময়ে। থাকুন একাত্তর।